নমস্কার, আমি ঠোঁটকাটা, আমি রাজা চট্টোপাধ্যায়। আমি যথারীতি যথাসময়ে হাজির আপনাদের প্রত্যেককে টিভি9 বাংলায় স্বাগত। দুর্নীতির কার্নিভাল, মনে পড়ছে এই কথাটা? দুর্নীতির কার্নিভাল 2023 সালের অক্টোবর মাসে এই অন্যরকম কার্নিভাল আপনাদের দেখিয়েছিলাম আমরা টিভি9 বাংলা। বাংলার সেই সময়ের চিত্রটা একবার ভাবুন। চলুন একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই। একের পর এক দুর্নীতির অভিযোগ, তখন একের পর এক গ্রেফতারি, মন্ত্রী, বিধায়ক, বাঘা নেতা সব গরাদের ওপারে। সে সময়ই রেড রোডের কার্নিভালের ধাঁচে আমরা আপনাদের দেখিয়েছিলাম, টিভি9 বাংলা দেখিয়েছিল দুর্নীতির কার্নিভাল। খুব জনপ্রিয় হয়েছিল সেই শো। রেগে কাঁই হয়ে গিয়েছিল তৎকালীন শাসক দল, খুব রাগ হয়েছিল তাদের। তৃণমূলের সাংবাদিক বৈঠকে প্রবেশ নিষিদ্ধ হয়ে যায় টিভি9 বাংলার রিপোর্টারদের। 3 বছর পেরিয়ে গেছে, সদ্য বিধানসভা নির্বাচন মিটেছে, নতুন সরকার এসেছে, আবার দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা, গ্রেফতার সদ্য প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। চাকরি বিক্রির অভিযোগে ইডি হেফাজতে ঠাঁই হয়েছে সুজিত বাবু। কি বলবেন একে? আমরা বলছি দুর্নীতির কার্নিভাল রিলোডেড। দুর্নীতির কার্নিভাল রিলোড করলাম আমরা। দলটার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির পোকা, এমনটাই অভিযোগ ছিল। বাংলার জনমানসে এটা প্রথিত হয়ে গিয়েছিল, বাঙালির মস্তিষ্কে এটা প্রথিত হয়ে গিয়েছিল, তাই এই পরিবর্তন সম্ভব হয়েছে। কার্নিভালের ভিড় দেখলেই বুঝবেন। 2 দশকেরও বেশি সময় ধরে রাজনীতিতে রয়েছেন সুজিত বসু। সুজিতের এবারের নির্বাচনী হলফনামা বলছে প্রাক্তন মন্ত্রী, মাধ্যমিক পাস, সম্পত্তি কত? 2004 সালে 30 লক্ষ টাকার সম্পত্তি ছিল, এবার 8 কোটি টাকার সম্পত্তি দেখিয়েছেন সুজিত বসু। এটা অফিসিয়াল ফিগার, আনঅফিসিয়াল ফিগারের কথা আমরা বলতে পারবো না। বিরোধীরা প্রশ্ন তুলছেন, যার কেরিয়ার এগরোল বিক্রি করে শুরু হয়েছিল, মানে বিরোধীরা বলতে এখন কিন্তু তারা শাসক হয়ে গেছেন, তারাই প্রশ্ন তুলছেন, যার কেরিয়ার এগরোল বিক্রি করে শুরু হয়েছিল, তাও আবার ফুটপাতের ওই গুমটি দোকানে, তার এত সম্পত্তি হয় কোত্থেকে? আজকের দিনে সেই কার্নিভাল আবার প্রণিধানযোগ্য, একবার দেখিয়ে দেওয়াটা, দুর্নীতির কার্নিভাল। এটা হিট হয়েছিল আমাদের এই শো, আমাদের বক্তব্য, এবং কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা সেদিন কোনো ভুল করিনি। আচ্ছা বলুন তো, কিভাবে সুজিত বাবুর এমন আঙুল ফুলে কলা গাছ হলো? একটা রোলওয়ালা, রাস্তায় স্ন্যাক্স বিক্রি করনেওয়ালা, হাজার হাজার কোটি টাকার মালিক, এক ব্যক্তির এইরকম দুর্নীতি প্রকাশ্যে চলে এসছে যে জমাদারের কাছ থেকেও পয়সা খায়। আগের ফেজে যখন ও আমাদের পার্টির মধ্যে আসে,
সেই সময় ও রোলের দোকান চালাতো। আমি 85, 86, 87 এরকম বলছি। তার মানে ওর আর্থিক অবস্থাটা কোন জায়গায় থাকলে রাস্তায় গুমটি দোকানে একজন রোল বিক্রি করে। লেক টাউনের যে অঞ্চলে সুজিতের রোলের দোকান ছিল, আজ বিকেলে সেখানেই পৌঁছে গিয়েছিলেন আমাদের রিপোর্টার রঞ্জিত ধর। দেখুন এক ঝলক দেখাই আপনাদের। লেকটাউন ব্লক এর সামনে একটু দেখাবার চেষ্টা করি। ঠিক এই জায়গায়, অর্থাৎ যেখানে কিন্তু এখন বর্তমানে 47A বাস স্ট্যান্ড, সেইখানেই কিন্তু পূর্বতন S5 বাস স্ট্যান্ডটি ছিল এবং সালটা ছিল 80-র দশক। এবং ঠিক এইখানে একটু দেখাবার চেষ্টা করি, ঠিক এইখানেই ছিল রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বোসের রোলের একটি অস্থায়ী দোকান, আর সেখানেই দোকান চালাতেন। দেখুন, সুজিত বসু বিরাট মাপের কোনো নেতা নন, জননেতা টননেতা তো ননই, এমন কিছু ভালো বক্তৃতাও দেন না, বিরাট পারফর্মার তেমনও আমরা অ্যাটলিস্ট শুনিনি। হ্যাঁ, তিনি এলাকা সাজিয়েছেন, গুছিয়েছেন ভালো। জেলায় গাঁগঞ্জে এক ডাকে সুজিত বসুকে আপনি যদি প্রশ্ন করেন সুজিত বসুকে চেনেন, অনেকেই হয়তো চিনতে পারবেন না। তিনি কোন দপ্তর চালাতেন তাও অনেকে বলতে পারবেন না, অলপ করে বলতে পারি। কিন্তু বাংলা তাকে চেনে অন্য পরিচয়ে। আপনি যেই বলবেন শ্রীভূমির পুজো, অমনি সঙ্গে সঙ্গে গ্রামে গঞ্জে মফস্বলে শহরে সব জায়গায় মানুষ তাকে ওই পুজোর সঙ্গে রিলেট করেন। হ্যাঁ, উনিই করেন শ্রীভূমি, দেখেছি বটে, বিরাট পুজো। গলির মধ্যে হাউস পুজো, কাতারে কাতারে ভিড় হয়, নাকালও হতে হয় পুলিশ সেই সময় যা হয়, এত পুলিশ রেস্ট্রিকশনস থাকে। মুখ্যমন্ত্রী একাধিকবার বলেওছেন, তারপরেও প্রাক্তন মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন এসব নিয়ে, সুজিত তোমার এলাকায় যাতে ভিড় না হয় দেখবে। কিন্তু ওই পুজোর সময় মানুষ নাকাল হন, এক শ্রেণী অবশ্য উপভোগও করেন। কাল সুজিত বসু গ্রেফতার হওয়ার পরই চায়ের দোকান, ট্রেনের ভিড়, সোশ্যাল মিডিয়া, সাধারণ মানুষের আড্ডায় আর কি জোর আলোচনা শুরু হয়ে গেছে শ্রীভূমির পুজোর কি হবে, থিম বা কী হবে, এবার পুজোর থিম কি হবে। সুজিতবাবু কি আদৌ শ্রীভূমির পুজোর পৃষ্ঠপোষক থাকতে পারবেন, না নতুন কেউ চলে আসবেন দায়িত্বে? আসলে শূন্য স্থান কিন্তু ফাঁকা থাকে না। গত 1.5 দশকের বেশি সময় সুজিত বসু যে অঞ্চলটায় কার্যত রাজত্ব করেছেন, শাসন করেছেন, সেটা আসলে একসময় সুভাষ চক্রবর্তীর গড় ছিল, প্রয়াত সুভাষ চক্রবর্তী। পূর্ব বেলগাছিয়ায় 7 বার জিতেছিলেন সুভাষবাবু। সুজিত ছিলেন সুভাষবাবুর ডান হাত। তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর সেই সুজিতবাবুই শিবির বদলান, দাঁড়িয়ে পড়েন গুরুর বিরুদ্ধে, মানে সুভাষ চক্রবর্তীর বিরুদ্ধে। 2001, 2006 দুবারই। 2006 সালে মানে যেবার বামফ্রন্ট 235, বুদ্ধবাবু ফের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে এলেন, সেবার তো সুভাষ এবং সুজিতের টক্কর, জোর টক্কর হয়েছিল। একবার মনে করিয়ে দিই, মাত্র 1749 ভোটে জিতেছিলেন সুভাষ চক্রবর্তী। 2009 সালে সুভাষ চক্রবর্তীর মৃত্যুর পর উপনির্বাচন করতে হয়। সেই উপনির্বাচনে সুভাষ পত্নী রমলা চক্রবর্তীকে হারিয়ে প্রথমবার বিধায়ক হন সুজিত বসু। সেই শুরু। বিধায়ক থাকাকালীন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের পদেও বসেছিলেন সুজিত। পুরো দুর্নীতিতেই তিনি ফাঁসলেন। সুজিতের প্রাক্তন দল সিপিএমের উত্তর 24 পরগনার জেলা সম্পাদক কি সার্টিফিকেট দিচ্ছেন একবার শোনাই আপনাদের। ও একটি চরম দুর্নীতির সাথে যুক্ত একজন রাজনীতিক, ক্ষমতালোভী। ও কোনো পার্টির না। ও এক সময় আমাদের পার্টিতে ছিল, উত্থান যদি হয় সেখান থেকে। সেই উত্থানের প্রথম পর্বটা ছিল ঠিকঠাক, কিন্তু তারপরে আমাদের পার্টি থেকে ওকে বহিষ্কার করতে হয়। অভিযোগ 2014 থেকে 2018 এই 4-5 বছরে পুরসভার 150 বেআইনি নিয়োগে জড়িত সুজিত বসু। 150। ইডি আদালতে দাবি করেছে সুজিত সমস্ত কিছু জানতেন, চাকরি চুরিতে সরাসরি যোগ ছিল তার, এটা ইডির দাবি আদালতে। প্রার্থী পাঠাতেন সুজিত বসু নিজেই, মানে যাকে চাকরি দিতে হবে, এবং নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়নশীল এই বয়ান দিয়েছেন বলে ইডির দাবি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি। কে অয়নশীল একবার মনে করিয়ে দিই। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে 2023 সালে অয়নশীলকে গ্রেফতার করে ইডি। সে সময় বাংলায় একের পর এক গ্রেফতারি পর্ব চলছে।
অয়নের হুগলির বাড়িতেই পুরো নিয়োগ দুর্নীতির হদিশ পায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেদিনই ইডি অফিসাররা বলেছিলেন সোনার খনির সন্ধান মিলেছে, মানে অবশ্যই দুর্নীতি। সেই সোনার খনি থেকেই সুজিতকে তুলে নিল ইডি এতদিনে। দুর্নীতির টাকা কোত্থেকে কোথায় গিয়েছে এটাই ইডি তদন্ত করে বের করে। সুজিত মামলায় ইডির দাবি, নিয়োগ দুর্নীতির কালো টাকা শেল কোম্পানির মাধ্যমে সাদা করতেন প্রাক্তন মন্ত্রী। প্রচুর বেনামি লেনদেন হয়েছে। এখানেই উঠে এসেছে সুজিতবাবুর পরিবারের রেস্তোরাঁ ধাবার লিঙ্ক। লকডাউনের সময়, যখন লকডাউন হয়েছিল, সেই সময় যখন রেস্তোরাঁ বন্ধ, রেস্তোরাঁর কর্মীরা বাড়িতে বসে, স্বাভাবিক ব্যাপার, সেই সময়ও নাকি 1,11,00,000 টাকার বিক্রি বাটা হয়েছে। এই পয়েন্টটা সব থেকে বেশি স্ট্রাইকিং। তখন ধাবাও বন্ধ ছিল, কিন্তু ধাবা থেকেও 2,20,00,000 টাকা ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। একাধিকবার সুজিত বসুকে ডেকেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি, সুজিত জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেননি, তদন্তে সহযোগিতা করেননি, তাই প্রভাবশালী এই নেতাকে গ্রেফতার করা হয়েছে। আতঙ্ক মধ্যমগ্রামের মতো আরও অনেক পুরসভায় এর জের। ইডি যেখানে যেখানে গিয়েছে সেখানেই কিন্তু এখন দুশ্চিন্তার কালো মেঘ অবশ্যই তৃণমূল নেতাদের কপালে। দুর্নীতির কার্নিভাল কি আরও লম্বা হবে? কোনো ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। পুরো দুর্নীতি হয়েছে 15 বছর ধরে, সেই ত্রিফলা থেকে আরম্ভ করে, তা তদন্ত হবে। মানুষের এটা অধিকার আছে, তাদের টাকা যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার আর অধিকার আছে। আমরা অনেক কিছু তথ্য পেয়েছি, যেখানে আমরা দেখেছি যে ওনার কাছে প্রসিডিউর অফ ক্রাইম এসছে, কিন্তু এটা তদন্তের বিষয়, এখনো তদন্ত চলছে। যারা দুর্নীতি করবে তারা ছাড় পাবে না, মাননীয় প্রধানমন্ত্রী বলেই দিয়ে গেছেন। আমাদের সরকারের 0 টলারেন্স টু করাপশন। সেখানে যারা করে এসেছেন, করার আগে তো ভাবা উচিত ছিল। যা কোর্টে প্রসিডিংস চলছে, উই আর টোটালি যা রিপ্লাই দেওয়ার আমরা কোর্টেই দিচ্ছি। বন্ধ রেস্টুরেন্টে টাকা আসছে 1 কোটি টাকা। সেটা আপনার কাছে কোনো প্রমাণ আছে? ইডি বলেছে, আমরা অভিযোগ তো অনেক কিছু করতে পারে, রিপোর্টকে জানি। হ্যাঁ, অনেকে অনেক অভিযোগ করতে, অভিযোগটা প্রমাণ করতে পারবে তো। ঠিক না ভুল? এখন এই যে দুর্নীতির অভিযোগ, এটা আমার ধারণায় এটা হচ্ছে হিমশৈলের চূড়াটুকু মাত্র। কিছু নিয়োগ, সেই নিয়োগে কিছু অর্থ উপার্জন, এগুলো কিছু না। মানে ওর যে কি পরিমাণ টাকা, কি পরিমাণ সম্পত্তিও তৈরি করেছে, এ কোনো সীমা পরিসীমা তার নেই। গোসভায় এক তৃণমূল নেতার অত্যাচারের বিরুদ্ধে এতদিনে জোট বেঁধে গর্জে উঠলেন মহিলারা। তারা রাস্তাতেও নামলেন। বদলে যাওয়া বাংলায় মহিলারা প্রতিবাদে সরব হলেন ওই নেতার বিরুদ্ধে। গোসভায় তৃণমূল নেতা রহমান লস্করের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় মহিলারা। ভোটের সময় মহিলাদের উত্ত্যক্ত করা এবং সন্ত্রাস সৃষ্টির অভিযোগ এই রহমান লস্করের বিরুদ্ধে। তৃণমূল নেতা রহমান লস্করের শাস্তির দাবি শতাধিক মহিলার। অভিযোগ, প্রাক্তন তৃণমূল বিধায়কের ছত্রছায়াতেই এই লস্করের এত দাপট। পরিতোষ হালদারের নেতৃত্বে কটা গুন্ডা বাহিনী, যেমন রহমান নস্কর, ইদ্রিস খা, জাহাঙ্গীর খা, হানিন নস্কর, নুরুদ্দিন নস্কর, সিরাজ নস্কর, অর্জুনগিরি, এরা বলেছিল যে সন্ত্রাসকারী। ওরা বলছে আমাদের হিন্দু মেয়েদের রাস্তাঘাটে চলতে দিচ্ছে না, বলছে কুচে দেবে, মার্ডার করে দেবে, করবে। দুষ্কৃতীদের জন্য আমরা রাস্তাঘাটে ভয়ে বেরোতে পারছি না, আমরা রাত্রেও থাকতে পারছি না। ওই আমরা এখন বিচার চাই। 24 ঘন্টার মধ্যে যদি আইন গ্রেপ্তার করতে হবে, যদি গ্রেপ্তার না করে তাহলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। প্রোটেম স্পিকার পদে শপথ নিলেন তাপস রায়। লোকভবনে তাপস রায়কে প্রোটেম স্পিকারের পদে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল। কাল পরশু নবনির্বাচিত বিধায়কদের শপথ। বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার। শুক্রবার বিধানসভার অধ্যক্ষ নির্বাচন। দুদিন যে সমস্ত ক্যান্ডিডেটরা ইলেক্ট হয়ে এসেছেন 293টায় তাদের শপথ করানো এবং তারপরে যে স্পিকারের ইলেকশন সেটাকে কন্ডাক্ট করা।
প্রথমে মুখ্যমন্ত্রী এবং আর যারা যারা মন্ত্রী আছেন প্রথমে তারা নেবেন, তারপরে যেমন যেমন শিডিউল আছে সেই অনুযায়ী চলবে। রুলিং অ্যান্ড অপোজিশন, স্পিকার, প্রোটেম স্পিকার, এটা তো আর জীবনে বারবার হয় না। প্রোটেম স্পিকার আমার দল, আমার পরিষদীয় দল তারা ভেবেছে এবং এটা একজন সিনিয়র বিধায়ককেই করা হয়, এটাই পরম্পরা।